একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার পঞ্চম অনলাইন ক্লাস। আমি উম্মে কুলসুম নাসরিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আমার আজকের বিষয় জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কোষের গঠন চ্যাপ্টার থেকে রাইবোজোম। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা জানতে পারবে রাইবোজোমের গঠন ও কাজ। প্রিয় শিক্ষার্থীরা, রাইবোজোম আসলে কি? রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোজোম। রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার। সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থিত থাকে। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়ও রাইবোজোম থাকে। মুক্ত রাইবোজোম আদিকোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখানে আমি একটি আদিকোষের ছবি দেখিয়েছি, এর ভিতরে মুক্ত রাইবোজোম থাকে। সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোজোম বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে অনেকগুলি রাইবোজোম একসাথে একটি মালার মতো গঠন তৈরি করেছে। এখানে এই পাশে আরেকটি ছবি দেওয়া আছে, এখানেও এরকম আছে। তাহলে এই একই সাথে মুক্তোর মালার মতো যে রাইবোজোম অবস্থান করে তাদেরকে আমরা বলবো পলিরাইবোজোম। আবিষ্কার। রাইবোজোম কে আবিষ্কার করেন? বিজ্ঞানী আলবার্ট ক্লড নামক একজন বিজ্ঞানী, যিনি 1954 সালে যকৃত কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ 600 থেকে 2000 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট বহু কণা পৃথক করেন এবং নাম দেন মাইক্রোজোম। এখানে বিজ্ঞানীটির ছবি দিয়েছি, যার নাম আলবার্ট ক্লড। নামকরণ। রাইবোজোমের নামকরণ কিভাবে হয়ে থাকে আমরা একটু এখন জানবো। সাইটোপ্লাজমের নামকরণ কে করেন? 1956 সালে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের চিত্রে মাইক্রোজোমের দুইটি অংশ পৃথক দেখা যায়। একটি হলো আন্তঃপ্লাজমীয় ঝিল্লি এবং অপরটি হলো ক্ষুদ্রাকার কণা। এই কণাকেই পরবর্তীতে রাইবোজোম নাম দেওয়া হয়। বিজ্ঞানী রিচার্ড রবার্টসন 1958 সালে রাইবোজোমের নামকরণ করেন রাইবোজোম। আমরা একটি ক্লোরোপ্লাস্টের ছবি দেখতে পাচ্ছি। ক্লোরোপ্লাস্ট অনেকগুলি মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা আরএনপি নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। প্রকারভেদ। রাইবোজোমের প্রকারভেদ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আকার ও সেডিমেন্টেশন সহ কোএফিসিয়েন্ট হিসেবে রাইবোজোম মূলত 70S এবং 80S এই দুই প্রকার। 80S রাইবোজোমটা কিভাবে হয় তোমরা দেখো। রাইবোজোমের একটি বড় অংশ, একটি ছোট অংশ। একটি হচ্ছে 60S এবং অন্যটি হচ্ছে 40S। এই দুই সাব ইউনিটে বিভক্ত। একটি 60S এবং একটি 40S, এই দুইটা মিলে যখন একসাথে হয় তখন 80S। অপরদিকে আরেকটি হলো যেটি 70S রাইবোজোম, একটি হচ্ছে 50S, আরেকটি হচ্ছে 30S। এই দুই সাব ইউনিটে বিভক্ত থাকে 70S রাইবোজোমটা। পরে আরো ডিটেল তোমাদের বলছি।
আমরা একটি যন্ত্রের ছবি দেখতে পাচ্ছি, পাশে একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি, ওনার নাম ভেদবার্গ। আর এই যন্ত্রটির নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধক্ষেপ জমা হয়। সেন্ট্রিফিউজ করাকালে বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে এস দিয়ে বোঝানো হয়। এস হচ্ছে ভেদবার্গ ইউনিট, ভেদবার্গ একক। সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলে। বিজ্ঞানী ভেদবার্গের নামের প্রথম অক্ষর এস দিয়ে তা বোঝানো হয়ে থাকে। তাহলে এই এসটি আমরা কোথায় পেলাম? বিজ্ঞানী ভেদবার্গের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাই ওনার নামের প্রথম অক্ষর অনুসারে ভেদবার্গ এককের নামকরণ করা হয়েছে। আর এটি হচ্ছে এস। তোমরা আর একটু খেয়াল করো কিভাবে 70S এবং 80S, এখানে একটি ছোট সাব ইউনিট, একটি বড় সাব ইউনিট, এটা হচ্ছে 30S, এটা হচ্ছে 50S, মিলে একত্রে হয়েছে 70S। তাহলে প্রোটিন সংশ্লেষণের সময় আদিকোষ 50S এবং 30S সাব ইউনিট এটি একত্রিত হয়ে 70S একক গঠন করে। যখন প্রোটিন সংশ্লেষণ হয় এটি আলাদা থাকে, দুইটা একসাথে জোড়া লেগে 70S একক গঠন করে। আবার এটি হচ্ছে একটি 60S এবং 40S, দুইটা সাব ইউনিট। এটি একটা সাব ইউনিট 60S, এটি 40S, এটা একসাথে এসে মিলিত হয়ে 80S একক গঠন করে। আকৃতি ও গঠন আমরা এখন শিখব। রাইবোজোমের আকৃতি ও গঠন। এরা মূলত বৃত্তাকার হয়ে থাকে, তবে ত্রিকোণ এবং পঞ্চকোণ বিশিষ্ট বলেও অনেকে দাবি করেন। এটি চওড়াই 22 ন্যানোমিটার এবং উচ্চতায় 20 ন্যানোমিটার হয়ে থাকে। রাইবোজোম প্রধানত বহু প্রকার প্রোটিন ও আরএনএ দিয়ে তৈরি। ইকোলাই কোষের শুষ্ক ওজনের প্রায় 22 ভাগই রাইবোজোম। রাইবোজোমের বহু প্রোটিন মূলত এনজাইম। এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএর সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। রাসায়নিক উপাদান। রাইবোজোমের রাসায়নিক উপাদান কি কি থাকে? রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে আরএনএ ও প্রোটিন। এদের অনুপাত প্রায় 1:1। সত্তর এস রাইবোজোমে রয়েছে 23S, 16S এবং 5S মানের 3টি আরআরএনএ অণু এবং 52 প্রকার প্রোটিন অণু। অপরদিকে 80S রাইবোজোমে রয়েছে 18S, 5.8S এবং 5S মানের 4টি আরআরএনএ অণু এবং 80 প্রকারের প্রোটিন অণু। এখন আমরা দেখব আদিকোষের রাইবোজোম রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু মানবদেহের প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না।
যে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো সেবন করি আমাদের বিভিন্ন রোগ ব্যাধিতে, তখন আমরা এটা এই যে টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন এগুলো কেন আমাদের ক্ষতি করে না? এগুলি যেহেতু আদিকোষের রাইবোজোম একটু ভিন্ন ধরনের, এটি টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ এই ব্যাকটেরিয়াগুলোর যখন প্রোটিন সংশ্লেষণ হয়, এই প্রোটিন সংশ্লেষণটা বন্ধ করে দেয় এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কিন্তু আমাদের প্রোটিন সংশ্লেষণে এরা কোনো ক্ষতি করে না। উৎপত্তি, রাইবোজোমের উৎপত্তির সম্পর্কে আমরা এখন একটু জানতে পারবো। আদিকোষের যে আদি ক্রোমোজোম সেখান থেকে উৎপন্ন হয়, কিন্তু প্রকৃত কোষে সাব ইউনিট দুটি পৃথকভাবে নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয় এবং পরে এটা সাইটোপ্লাজমে চলে আসে। পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার আগ পর্যন্ত এই যে সাব ইউনিট আগে দেখালাম দুইটা, যেমন 50S 30S, এগুলি আলাদা আলাদাভাবে থাকে। পরে যখন প্রোটিন সংশ্লেষণ শুরু হয়, পলিপেপটাইড চেইন তৈরি হয়, তখন এরা এই দুইটা সাব ইউনিট এসে একসাথে জোড়া লাগে। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা mRNA, এটি একটা tRNA। আমরা এখন রাইবোজোমের কাজ সম্পর্কে জানতে পারবো। এই রাইবোজোমের কাজ আসলে কি? প্রোটিন সংশ্লেষণ করাই এর প্রধান কাজ। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণ সম্পর্কে বিস্তারিত তোমরা পরবর্তীতে আমার ক্লাসেই জানতে পারবে। প্রোটিন সংশ্লেষণের শুরুতে আরআরএনএ আদিকোষের 30S এবং প্রকৃত কোষের 40S সাব ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে। যখন প্রোটিন সংশ্লেষণ শুরু হয়, যে আরআরএনএ থাকে সেটা আদিকোষের যে 30S মানে যে ছোট উপ-এককটা এবং প্রকৃত কোষের 40S যে উপ-একক তার সাথে এটা সংযোগ স্থাপন করে। এরপর 30S এর সাথে 50S এবং 40S এর সাথে 60S এর সাথে এসে একত্রিত হয়ে যথাক্রমে 70S এবং 80S একটা উপ-একক গঠন করে এবং তখন থেকেই প্রোটিন সংশ্লেষণ শুরু হয়। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমার এই পঞ্চম অনলাইন ক্লাসটি শেষ করছি। সকলকে ধন্যবাদ।